হাজার হাজার কোটি টাকার বালুর ব্যবসা নিয়ন্ত্রণে সিন্ডিকেট, বেপরোয়া বালু খেকোরা, জড়িত প্রশাসন সহ প্রভাবশালীরা। খোদ রাজধানীতেই অনিরাপদ নারীর বাস যাত্রীরা, রাতের অভিজ্ঞতা বেশি ভয়ঙ্কর, কাগজে কলমে সীমাবদ্ধ মহিলা বাস সার্ভিস। বৃষ্টি ও উজানের ঢলে ফেনী মহুরা নদী বাঁধের 2 স্থানে ভাঙন, ফুলগাজী সদর বাজার সহ 5টি গ্রাম প্লাবিত। করোনা পরীক্ষার কিট সংকটে অনেক স্থানে চিকিৎসা ব্যাহত, বেহাল আইসিইউ ইউনিট, বাড়ছে আতঙ্ক। এবং হামলায় যুক্তরাষ্ট্র যোগ দিলে নরকে পরিণত হবে গোটা অঞ্চল, ইরানের হুঁশিয়ারি, 14 দিনের মধ্যে সিদ্ধান্ত নেবেন ট্রাম্প। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাণিজ্যে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি মশিউর অনেক। সিন্ডিকেটের কাছে নিয়ন্ত্রিত হচ্ছে হাজার হাজার কোটি টাকার বালুর ব্যবসা। প্রশাসন, পুলিশ থেকে শুরু করে রাজনৈতিক প্রভাবশালীরাই নিয়ন্ত্রণ করছে এই বালু মহাল সিন্ডিকেট। আর এই বালুকে হোয়াইট গোল্ড নামেই চেনে সেই সমস্ত বালু খেকোরা। এই ব্যবসাটিকে রাখতে হত্যাসহ নানা ধরনের অপরাধকাণ্ডে তারা যুক্ত হচ্ছেন, কোনো ধরনের বাধা আর কোনো ধরনের সংকট ছাড়াই। বালুর অপরাধ জগতের বিস্তারিত তথ্য দেখবেন সানি মৃদ্ধার প্রতিবেদনে। একটার দুইটার খেলা না, এটা কোটি কোটি টাকার খেলা। আপনারা মারে লাগবো, আমারে মারে লাগবো, তো কারা দ্বিধাত করতে না, শেষ। দুচোখ যেদিকে শুধু বালু আর বালু। এটি ঢাকার অদূরে শীতলক্ষ্যা পাড়ের দৃশ্য, যেখানে চলছে অবৈধ বালুর রমরমা ব্যবসা। শুধু শীতলক্ষ্যা পাড়েই নয়, ফসলের জমি দখল করে হাউজিংয়ের নামে কিংবা নদী থেকে বালু ড্রেজিংয়ের অবৈধ বাণিজ্যের দেখা মেলে ঢাকার চারপাশে। ঢাকার তুরাগ, বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা ছাড়াও পদ্মা বা মেঘনা নদীর পারও এখন বালু গেটে পরিণত। আইন না মেনে বালু জমা করে বিক্রি যেন স্বাভাবিক ঘটনা। আর এসবের নিয়ন্ত্রণ ক্ষমতাসীন ব্যবসায়ীদের হাতে, যাদের কাছে আইনের প্রয়োগ যেন নিছক একটি শব্দ মাত্র। এই বালু নদীতে কাইটাই না এনে ভোট আছে, ওদিকে নিয়ে ফেলায় না, এটা তো পুলিশের পয়সা দেখা। যার যার প্লট হে পড়ছে, চেয়ারম্যানের টাকা দিব, চেয়ারম্যানে বইরে দিছি। জায়গা কার? তোমার আমার বসে 3 লাখ টাকা 2 লাখ 80 হাজার করে দিবা। সরকারি জায়গা দখল করে বালুর বাণিজ্য পুরোপুরি অবৈধ সত্ত্বেও পুরোদমই চলছে জায়গা দখল করে এমন দুর্বৃত্তায়ন। বালু ড্রেজিংয়ের ফলে নষ্ট হচ্ছে গ্যাস, বিদ্যুৎ, পানি নিষ্কাশন লাইনের মতো প্রয়োজনীয় পরিষেবাও। তবে এসব নিয়ে অভিযোগ বা মুখ খুলতে নারাজ ভুক্তভোগীরা। রাতের অন্ধকারে বেকু দিয়ে কাজ করে, কোনো লোক আসে না, শুধু বেকুর ড্রাইভার থাকে আর বা বল গেটের লোক থাকে, আর কোনো লোক সামনে ফেস হয় না। সব জায়গায় যে পরিস্থিতি এখন, বললে ঝামেলা, এটা কিছু বললে ঝামেলা, এটা কিছু বললে ঝামেলা, এটা কিছু বললে ঝামেলা, বাড়ির মধ্যে হামলা করবো, এটা করবো, এটা করবো। আপনারা দেখছেন যে কিভাবে ড্রেজারের মাধ্যমে বালু দিয়ে জমি ভরাট করা হচ্ছে। এখানকার আশপাশে কয়েকশো একর জমিতেই দেখা মেলে একই চিত্র। তবে কিভাবে এত এত বালু উত্তোলন হচ্ছে, কতটা আইন মেনে উত্তোলন হচ্ছে, তার সঠিক কোনো জবাব আমরা এখানে এসে পাইনি। তবে এতটুকু বলা যায় যে এত এত বালু উত্তোলনের ফলে নদীর মৎস্য সম্পদ থেকে শুরু করে হুমকির মুখে পড়ছে নানা সম্পদ। একই সাথে বৃদ্ধি পাচ্ছে নদী ভাঙনও। আমরা জানতে চাই কিভাবে এর প্রতিরোধ করা সম্ভব, কারা এত এত বালু উত্তোলন করছে আর কতটা আইন মেনে উত্তোলন করা হচ্ছে। বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন 2010-এ বলা আছে পরিবেশ অক্ষুণ্ণ রেখে বালু তুলতে হবে। শুধু তাই না, সরকারি স্থাপনা, সড়ক, রেললাইন, সেতু, কালভার্টের 1 কিলোমিটারের মধ্যে বালু ড্রেজিংয়ে নিষেধাজ্ঞা আছে। তবে এসব আইন মানছেন না ইজারাদাররা। বাংলাদেশের লোক আপনি বোঝেন না, সবই হয়। আমি যদি 10 লাখ টাকা কামাই,
তাই আমি যদি মনে করি যে দেখা গেছে 6 লাখ টাকা ছড়াই দিই 4 লাখ টাকা রাই তো মানুষের অভাব পড়তো না। বছরে যখন বালি ভরাট হয়েছে তখন মেঘনা নদী থেকে শীতলক্ষাতে উড়াইছে। আপনারা যারা বালুর যারা ব্যবসা করেন, না ওনারা তো সবসময় আসে না, ওই হয়তো বা মাঝে মধ্যে আসলে দেখলো পকেটের কি অবস্থা, বালু ফেলানো রাখবে কিনা। প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে অবৈধভাবে কোটি কোটি টাকার বালু উত্তোলন হচ্ছে বিক্রির জন্য। এ নিয়ে এখন টিভির সাথে কথা হয় একজন বালু উত্তোলকের সাথে। তার দেওয়া তথ্যে স্পষ্ট হয় এই নিয়ম বহির্ভূত বালু তোলার বিষয়টি, যার সাথে জড়িত প্রশাসনের কর্তা ব্যক্তিসহ রাজনৈতিক প্রভাবশালীরাও। এদিকে আইনম্যান এটা মানে না, অনেক ক্ষমতা পাইছেন আপনি, ক্ষমতার বল দেয় কাটতেছেন। কোটি কোটি টাকার খেলা, 1 টাকার 2 টাকার খেলা না, এটা কোটি কোটি টাকার খেলা। আপনারা মারে লইব, আমারে মারে লইব, তো কারা দ্বিধা করতে না। কত পরিমাণে বালু জমা হয় বলতে এই বালুমহল নিয়ে আমাদের কাছে অসংখ্য অভিযোগ জানিয়েছে দেশের বিভিন্ন প্রান্তের ভুক্তভোগীরা। শুধু রাজধানী নয়, এর বাইরেও সৌন্দর্যের অপরূপ ভূমি সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার সহ বিভাগের 8 জেলায় 89টি বালুমহল থাকলেও ইজারাযোগ্য রয়েছে 54টি। তার মধ্যে পরিবেশ সংকটাপন্ন এলাকা হিসেবে স্থায়ী 2টি সহ মামলা জটিলতায় ইজারা বন্ধ রয়েছে 34টি বালুমহল। কিন্তু কাগজে কলমে বন্ধ থাকলেও থেমে নেই বালু উত্তোলন। পরিবেশ প্রতিবেশ ধ্বংস করে নিয়মিত এসব স্থান থেকে অবৈধ উপায়ে চলছে বালু উত্তোলন। সানি মৃধা, এখন, ঢাকা। বালুমহলের সব অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত দেখতে চোখ রাখুন আজ রাত 10টায়। এবার অন্যান্য প্রসঙ্গ। দর্শক, কিছুদিন আগে নিশ্চয়ই একটা খবর আপনাদের চোখে পড়েছিল, সিলেটের একজন ঢাকার গার্মেন্টস কর্মী ধর্ষণের একটা খবর ঘটেছিল। তো এই যে নারীদের যেই বলা যায় যে নিরাপত্তা, সেটা নিয়ে বেশ প্রসঙ্গ তো আছেই দেশের বাইরে, ঢাকার বাইরে। তবে একটু যদি ঢাকার দিকে চোখ রাখা যায় তাহলে সেটাও দেখা যায় যে ঢাকার ভেতরেই খোদ নারী বাস যাত্রীরা অনিরাপদ এবং অনিশ্চিত। বিশেষ করে দিনে কিছুটা স্বস্তি থাকলেও রাতে সেই স্বস্তি একদমই থাকে না। হয়রানি আর ভয়ঙ্কর অভিজ্ঞতার ঝুঁকি বাড়তে থাকে। আর এই পরিস্থিতিগুলো মোকাবেলায় মহিলা বাস সার্ভিস চালু করা হলেও তা কতটা আসলে প্রতুল, সেটা একদমই কার্যকর নয় বললেই চলে। অনেক নারী এই সার্ভিসের ব্যাপারে বা সময়সূচির ব্যাপারে একদমই জানেই না। আর অন্যদিকে সাধারণ বাসে অনেক সময় সংরক্ষিত যে সমস্ত আসনগুলো থাকে নারীদের জন্য, তা দখল করে থাকেন পুরুষ যাত্রীরা। পরিবহন ব্যবস্থার এই যে নারী বান্ধব সংস্কার, তা সংক্রান্ত বিস্তারিত জেনে নেব তাসফিয়া উক্রোজের মাধ্যমে। যখন আমি কথা বলতে গিয়েছি তখন আশেপাশের মানুষজন আমাকে ওইভাবে হেল্প করেনি, আমার হয়ে কথা বলেনি। একটি ভয়াল দিনের স্মৃতি এখনো আটকে ওঠেন সেই দিনের কথা মনে করে। কি হয়েছিল? আমাকে একদিন এক লোক ব্যাক টাচ করেছে। যখন আমি প্রথমবার আমি ভেবে নিয়েছিলাম যে এটা মনে হয় ভুল করে হচ্ছে, বাট দ্বিতীয়বার আমি বুঝতে পারি যে না, এটা ইন্টেনশনালি করছে। এমন অভিজ্ঞতা স্কুল পড়ুয়া থেকে কর্মজীবী নারী সবার জীবনেই কম বেশি হয়েছে। দিনের বেলায় কিছুটা স্বস্তি থাকলেও রাতে পাবলিক বাসে সেই অনিশ্চয়তা বেড়ে যায় কয়েক গুণ। প্রতিনিয়ত নারী নির্যাতন ও হয়রানির ঘটনায় সেই ভয় যেন আরও জেঁকে বসেছে মনোজগতে। এমন হাজারো অনিশ্চয়তা ও অস্বস্তিকর অভিজ্ঞতা এড়াতে 1998 সালে এবং পরে 2015 সালে পরীক্ষামূলকভাবে মহিলা বাস সার্ভিস চালু করে বিআরটিসি। 2018 সালে বেসরকারিভাবে দোলনচাপা বাস সার্ভিস চালু করা হয় নারীদের জন্য, যা বন্ধ হয়ে যায় 2022 সালে। কাগজে কলমে এখন রাজধানীতে বিআরটিসির মাত্র 6টি রুটে 6টি বাস চলে নারীদের জন্য। বিআরটিসির ওয়েবসাইটের তথ্য বলছে, বাইতুল মোকাররম মসজিদের সামনে রবি থেকে বৃহস্পতি দুপুর 3:15 নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা মহিলা সার্ভিসের একটি বাস। যদিও ওয়েবসাইটে দেওয়া সময় অনুযায়ী প্রায় ঘন্টা খানেক অপেক্ষা করেও তা খুঁজে পাওয়া যায়নি। আলাদা বাস চালু থাকলেও অনেক নারী তা জানেন না। সময়সূচির অনিশ্চয়তা ও বাসের সংখ্যা কম হওয়ায় এ সার্ভিস কার্যকরভাবে পৌঁছায়নি সবার কাছে, এমন অভিযোগ তাদের। সাইডে দেওয়া যায় এখান থেকে 3:15 ছাড়ে নারায়ণগঞ্জ যায়, এটাকে আসে নাকি 3:15? জি আমাদের এটা মতিল থেকে শুরু করে পল্টন হইয়া প্রতিদিন 3:15 ছাড়ে। অন্যদিকে পাবলিক বাসে নারীদের জন্য সংরক্ষিত আসনে প্রায় বসে থাকতে দেখা যায় পুরুষদের, যা অস্বস্তির কারণ নারী যাত্রীদের।
মহিলা সিটে যখন পুরুষরা বসে তখন আপনারা আসলে কি বলেন? আমরা বলি উঠে যান, ঠিক আছে, যদি এরা উঠে যায় কেউ যায়, আর যদি একদিন বয়ে যায়। অনেক সময় টাচের একটা ব্যাপার আছে যেটা মহিলাদের জন্য অনেক সংবেদনশীল, তো এখানে অনেক প্রবলেম হয়। তো আমরা চাই যে ফিমেলদের জন্য যদি এভাবে আলাদাভাবে বসার ব্যবস্থা করা হয়। এদিকে বিআরটি এর এই কর্মকর্তা জানান, আলাদা মহিলা বাস সার্ভিসের অনিয়ম নিয়ে কোনো তথ্য নেই তাদের কাছে। এছাড়াও আলাদা বাস সার্ভিস থেকে মূলধারার গণপরিবহনকেই নারী বান্ধব করে তুলতে বেশি আগ্রহী কর্তৃপক্ষ। আমার যেটা ধারণা এটা তো শৃঙ্খলার কোনো কারণ নাই, বরং উত্তরোত্তর বৃদ্ধি পাওয়াই উচিত, কারণ গণপরিবহনের অবস্থা তো খুব একটা ভালো না। বিশেষজ্ঞরা বলছেন, লোকাল বাসে সিসিটিভি ক্যামেরা, পর্যাপ্ত আলো, নারী চালক ও হেল্পার এবং কঠোর আইন প্রয়োগের মাধ্যমে বাসে নিরাপদ যাত্রা নিশ্চিত করা যেতে পারে। ডেডিকেটেড স্টপেজ, প্রচারণা বাড়ানো, সময়সূচি মেনে চলার মাধ্যমে চালু রাখা যেতে পারে মহিলা বাস সার্ভিসও। পরিবহনের ব্যবস্থাপনা রয়েছে, এটাকে নারী বান্ধব করার জন্য প্রথমেই হচ্ছে যে আমাদের বাসগুলোকে নির্দিষ্ট স্টপেজে থামতে হবে এবং বাসের টাইম টেবিলটা যদি ঠিক থাকে সেই জন্য হচ্ছে যে অ্যাপ ভিত্তিক করা যেতে পারে, যাতে একজন বুঝতে পারে আমার বাসটা কখন আসবে। রাজধানীতে নারীদের জন্য যে বিশেষ বাস সার্ভিস চালু রয়েছে তা আরও সক্রিয় করে তুলতে প্রচারণার প্রয়োজন রয়েছে বলে মনে করেন নগরের নারীরা। যাত্রাপথে নারীরা যে সকল হয়রানির শিকার হচ্ছেন তা কমিয়ে আনতে এই ধরনের বাস সার্ভিস ভূমিকা রাখতে পারে বলে মনে করেন তারা। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন, শুধু আলাদা বাস সার্ভিস নয়, বরং পরিবহন ব্যবস্থাকে নারী বান্ধব করে গড়ে তোলা গেলে নিশ্চিত হবে নারীদের নিরাপদ যাত্রা। তাজফিহা উখরোজ, এখন, ঢাকা। টানা বৃষ্টি আর ভারত থেকে নেমে আসা উজানের ঢলে ফেনীর ফুলগাজী ও পরশুরামে মুহুরী নদী বাঁধের 2 স্থানে ভাঙন দেখা দিয়েছে, আর এতে করে প্লাবিত হয়েছে ফুলগাজী উপজেলা সদরের বাজার সহ 5টি গ্রাম। এ বিষয়ে আরও জানাতে ফুলগাজীর বণিকপাড়া এলাকা থেকে যুক্ত হচ্ছি সুলেমান ডালিমের সঙ্গে। ডালিম, আপনার মাধ্যমে জানতে চাই যে পানি বাড়ার ফলে কোন কোন গ্রাম প্লাবিত হয়েছে, আর বাঁধের যে ভাঙা অংশ, সে ভাঙা অংশ মেরামতে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নিয়েছে কিনা প্রশাসন, কি তথ্য আছে আপনার কাছে? অনেক গত কয়েকদিনের টানা বর্ষণ এবং ভারতীয় পাহাড়ি উজানের যে ঢল, সেই ঢলের কারণে কিন্তু ফেনী সীমান্তবর্তী যে 3টি নদী রয়েছে, মুহুরী, কৌয়া এবং সিলুনিয়া, সেই 3টি নদীতেই কিন্তু পানির অতিরিক্ত চাপ আমরা দেখেছি যে গতকালকে এই নদীর পানি কিন্তু 11.95 সেন্টিমিটার পর্যন্ত উঠেছে, যেটি 12.5 সেন্টিমিটার পর্যন্ত এই নদীর পানির বিপদসীমা। আমরা দেখেছি যে পানির যে চাপ, সেটির কারণে কিন্তু ফুলগাজীর বৈরাগপুরের যে বণিকপাড়া, সেই বণিকপাড়ায় একটি স্থানে ভাঙন দেখা দিয়েছে এবং পরশুরামের যে সুবার বাজার, সেখানে আরেকটি স্থানে ভাঙন দিয়েছে। এই দুটি স্থানে ভাঙনের ফলে মূলত যে ফুলগাজী এবং পরশুরামের যে মূলত 5টি গ্রাম প্লাবিত হয়েছে। এখন পর্যন্ত এই প্লাবনের ফলে আমরা যেটি দেখেছি যে কৃষি জমি থেকে শুরু করে গ্রাম্য পুকুর এবং গর্ভবসতি সবই কিন্তু প্লাবন হয়েছে। আমরা কথা বলেছি এখানকার যে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী যে পরিচালক রয়েছে, তার সাথে তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে মুহুরী নদীর যে প্রশস্ত যতটুকু থাকার কথা প্রস্থ, সেই প্রস্থ না থাকার কারণে কিন্তু পানির যে অতিরিক্ত চাপ, সেই চাপের সইতে না পেরে কিন্তু মুহুরী নদীর এই যে বাঁধ রয়েছে, নদী তীররক্ষা বাঁধ, এই তীররক্ষা বাঁধে প্রতি বছরই ভাঙে। তার ধারাবাহিকতা কিন্তু এই বছরও 2টি স্থানে ভেঙেছে। আমরা কথা বলেছি স্থানীয়দের সাথে, স্থানীয়রা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে প্রতি বছরই মুহুরী নদীর এবং সিলুনিয়া এবং কহুয়া নদীর যে ভাঙন, সেই ভাঙনে কিন্তু তারা কবলিত হন এবং যার ফলশ্রুতিতে তারা কিন্তু গর্ভবসতি থেকে শুরু করে ফসল এবং পুকুর নানা ধরনের ক্ষয়ক্ষতি কিন্তু তাদের হয়ে থাকে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে তারা পরিত্রাণ পান। তারা আমাদেরকে জানিয়েছেন যে একটি টেকসই বাঁধ যদি তাদের করা যায়, তাহলে তারা কিন্তু এই পরিস্থিতি থেকে রেহাই পাবেন বলে তারা আমাদেরকে মনে করছেন। অপরদিকে পানি উন্নয়ন বোর্ড যেমনটি বলেছেন যে এই যে 2টি স্থানে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। পানি যদি কমে থাকে তাহলে পানি কমার পরে তারা হয়তো ব্যবস্থা নেবেন এই বাঁধটি সারানোর জন্য। সব মিলিয়ে ফেনীর যে ফুলগাজী পরশুরামের যে বন্যা পরিস্থিতি, সেই বন্যা পরিস্থিতি বলা যায় নদীর পানি কিছুটা কমেছে, কিন্তু একটার পর এলাকা প্লাবিত হচ্ছে। তো এই ছিল ফেনীর ফুলগাজী থেকে আমাদের কাছে বন্যা পরিস্থিতির সর্বশেষ। ফেনী থেকে যুক্ত ছিলেন সুলেমান ডালিম, জানাচ্ছিলেন সেখানকার বাঁধ ভাঙার যে পরিস্থিতি, তার সবশেষ খবরাখবর
এবার জনস্বাস্থ্য প্রসঙ্গ। বরগুনায় কমছে না ডেঙ্গুর প্রকোপ, প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। এদিকে যশোরে করোনায় 2 জনের মৃত্যুর খবর তৈরি করেছে আতঙ্ক। জেলায় নেই পর্যাপ্ত কিট। এ নিয়ে বিস্তারিত জানাতে বরগুনা সদর হাসপাতাল থেকে যুক্ত হচ্ছি সহকর্মী জিয়াদ মাহমুদ ও যশোরের সদর হাসপাতালে আছেন রিপন হোসেন। তবে শুরুতেই চলে যেতে চাচ্ছি জিয়াদের কাছে। জিয়াদ, আপনার মাধ্যমে জানতে চাই যে হাসপাতালে বর্তমানে কতজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন এবং চিকিৎসা পেতে কোনো ভোগান্তির শিকার তারা হচ্ছেন কিনা? অনেক বরগুনায় হাসপাতালে 217 জনের মতো ডেঙ্গু রোগী ভর্তি থাকার কথা আমরা গতকাল পর্যন্ত যে তথ্যটি সেটি জানতে পেরেছি এবং গতকাল পর্যন্ত 24 ঘন্টায় 57 জন ডেঙ্গু রোগী নতুন করে ভর্তি হয়েছে এবং এবছরে মোট আক্রান্তের সংখ্যার দিকে যদি তাকাই তাহলে দেখা যায় যে গতকাল পর্যন্ত দেশের মোট আক্রান্তের প্রায় 30% বরগুনার এবং সেখানে রোগীর সংখ্যা প্রায় 2105 জন। তো আজকে এই হাসপাতালে এসে যেটি দেখতে পেলাম যে রোগীর সাথে যে স্বজনদের বেশি আসার যে একটা প্রবণতা ছিল সেটি কিন্তু কমতে শুরু করেছে। শুধু রোগীরাই রয়েছেন, আজকে স্বজনদের উপস্থিতি আমরা তেমন একটা দেখছি না। এক্ষেত্রে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের যে কর্মীরা রয়েছেন কিংবা হাসপাতাল কর্তৃপক্ষ তারা কিন্তু বেশ তড়িঘড়ি করে এখানে পদক্ষেপ নিয়েছেন। এর ফলে এখানে স্বজনদের উপস্থিতি আজ তেমন একটা নেই। তবে হাসপাতালের মেঝেতে কানায় কানায় পূর্ণ রয়েছে ডেঙ্গু রোগী এবং এখানে আপনারা দেখছেন যে সেবিকারা তারা সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। যদিও হাসপাতালের যে ধারণ ক্ষমতা তার তুলনায় বেশি কিন্তু রোগী এই হাসপাতালে ভর্তি রয়েছে বলে এখানকার কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন এবং বহির্বিভাগ থেকে প্রতিদিন প্রায় 500 থেকে 700 পর্যন্ত যারা রোগী তারা চিকিৎসা নিয়ে যাচ্ছেন। একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে সরকারি হিসেব মতো মৃতের সংখ্যা 5 জন হলেও বেসরকারি হিসেবে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত প্রায় 10 জনের বেশি লোক মারা গেছে বলে জানা যায়। আরেকটি বিষয় এখানে যে আক্রান্তের দিক থেকে বরগুনায় যে 2105 জন এবছর মোট আক্রান্তের সংখ্যা সেটি সরকারি হিসেবে, তবে এর বাইরেও বিভিন্ন ক্লিনিক কিংবা ডায়াগনস্টিক থেকে যারা সেবা নিচ্ছেন তাদের সংখ্যাও নেহাত কম না। তবে এই হাসপাতালে এখন যে সংকটটি রয়েছে সেটি হচ্ছে এই বরাদ্দ বিষয়ে যে খাবার কিংবা জনবলের যে বরাদ্দ সেই বরাদ্দের ক্ষেত্রে কিছুটা ঘাটতি থাকা হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু রোগীর যে চাপ সেটি সামাল দিতে পারছে না। বিশেষ করে খাবারের সংকট দেখা দিচ্ছে, এছাড়া ঔষধ রয়েছে সেই সংকট দেখা দিচ্ছে। আর নতুন করে 10 জন প্রথমে 10 জন চিকিৎসককে প্রদান করা হলো, পরে আরো 2 জনকে সেবিকা তাদের মধ্যে 5 জন এই হাসপাতালে চিকিৎসার জন্য যোগদান করছে। এবার চলে যেতে চাই যশোরে, সেখানে আছেন রিপন। রিপন, যশোরে তো করোনার ব্যাপারটা আপনার থেকে একটু আমরা বুঝতে চাই, সেটা হচ্ছে করোনার কিট এখনো সংকট আছে বলে আমরা জানতে পেরেছি। তো সেই ব্যাপারে কোনো ব্যবস্থা এখন পর্যন্ত নিয়েছে কিনা প্রশাসন? এক কথায় যদি বলা যায় এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা আমরা দেখিনি, দৃশ্যমান কোনো ব্যবস্থা। যদিও তারা যে কিট সংকটের কথা বলেছেন তারা যে পাওয়ার পরে এখানে আসবে এমনটি তারা জানিয়েছেন। তবে এখন পর্যন্ত যে হাসপাতালে কিট সেটি আসেনি। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে পিসিআর ল্যাব রয়েছে সেখানেও পরীক্ষা করা হয়, সেখানেও আমরা খবর নিয়েছি। এখনো পর্যন্ত তারা যে পরিপাটি করে রেখেছেন কিন্তু কিট সংকট রয়েছে, সে কারণে সেখানেও পরীক্ষা হচ্ছে না। গত 5 দিনে এই হাসপাতালে কিন্তু 3 জন করোনা রোগীর সংস্পর্শের মধ্যে 2 জন মৃত্যুবরণ করেছে। আমরা দেখেছি যে গত 2 দিনে 2 জন মৃত্যুবরণ করেছে। আজকে হাসপাতালে কিন্তু আমরা এসছি শুক্রবার হলেও হাসপাতালে কিছু জনসংখ্যা কম রয়েছে, মানুষ কম রয়েছে, চিকিৎসা আউটডোরেও চিকিৎসা বন্ধ রয়েছে। তবে ভিতরের যে পরিবেশ রয়েছে, যে আইসোলেশন সেন্টারটি রয়েছে যেখানে মুমূর্ষু রোগীদের চিকিৎসা দেওয়া হয়, সেখানে কিন্তু করোনা রোগী এবং যে মুমূর্ষু রোগী রয়েছে তাদের কিন্তু একসাথেই চিকিৎসা দেওয়া হচ্ছে। এর ফলে যে আক্রান্তের সংখ্যা কিন্তু বাড়তে পারে এমনটি জানিয়েছেন এখানকার যারা চিকিৎসক রয়েছেন। তারা বলছেন যে বাধ্য হয়ে তারা কিন্তু এই কাজটি করছেন, যে আলাদা কোনো ব্যবস্থা না থাকার কারণে কিন্তু এখানে রাখা হয়েছে। ফলে কিট সংকট রয়েছে, জায়গার যে সংকট সেটি রয়েছে। যদিও করোনা আক্রান্তদের জন্য আলাদা একটি আইসোলেশনের ব্যবস্থা করা হয়েছে, সেখানে যে রোগী যারা আসবেন চিকিৎসা নেবেন তাদের চিকিৎসা দেবেন। বরগুনা ও যশোর থেকে যুক্ত ছিলেন জিয়াদ মাহমুদ ও রিপন হোসেন, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ অবস্থা। টাঙ্গাইলে করোনা ভাইরাস চিকিৎসা নিয়ে শঙ্কায় রয়েছে প্রায় 42 লাখ মানুষ।
পরীক্ষা না হওয়ায় শনাক্ত সম্ভব হচ্ছে না নতুন রোগী। দীর্ঘদিন ধরে বন্ধ আইসিইউ ইউনিট আর কিট সংকটে বিপাকে পড়েছে চিকিৎসা ব্যবস্থা। জনস্বাস্থ্য বিশ্লেষকরা বলছেন, এইভাবে যদি চলতে থাকে তাহলে আবারও ভয়াবহ রূপ নিতে পারে করোনা। কাউসার আহমেদ জানাবেন বাকিটা। দেশে ফের করোনা সংক্রমণ বাড়লেও টাঙ্গাইলে করোনা পরীক্ষার জন্য নেই প্রয়োজনীয় কিট। ফলে জ্বর, ঠান্ডা বা শ্বাসকষ্ট নিয়ে আসা রোগীরা পাচ্ছেন না প্রয়োজনীয় সেবা। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে 2021 সালে চালু হওয়া 10 বেডের আইসিইউ ইউনিট জনবল সংকটে বন্ধ 3 বছর ধরে। অব্যবহৃত অবস্থায় পড়ে আছে চিকিৎসা সরঞ্জাম। টাঙ্গাইল মেডিকেল এবং জেনারেল হাসপাতালের সহযোগিতায় পুনরায় আইসিইউ ইউনিটটি চালুর উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য বিভাগ। তবে দুটি হাসপাতালের মধ্যবর্তী যে ট্রমা সেন্টারে আইসিইউ ইউনিট চালু করা হবে সেটিরও বেহাল অবস্থা। এতে চিকিৎসা সেবা নিয়ে শঙ্কায় সাধারণ মানুষ। আইসিইউ বন্ধ, কিন্তু এটা আমি চাই যে আইসিইউটা এটা চালু করুন। করোনায় কেউ আক্রান্ত হয়ে গেলে আমরা জানতেই পারবো না, কিটের অভাবে, যেহেতু কিট নাই। চিকিৎসার কোনো ব্যবস্থাপনা নাই, আলাদা বেড বা আলাদা কক্ষ নাই, প্লাস আইসিইউ সেন্টারগুলো নাই। এই করোনা যেন আগের মতো মহামারী আকার ধারণ করতে না পারে, এই জন্য পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করে প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা। করোনা পরীক্ষার কিট না থাকায় রোগী শনাক্ত করা সম্ভব হচ্ছে না বলে জানান এই কর্মকর্তা। ট্রমা সেন্টারে একটা আইসোলেশন ইউনিট আছে, সেটাকে আমরা ব্যবহার করব যদি সেরকম প্রয়োজন হয়, এবং একটা আইসিইউ আছে, এটা এখনও হ্যান্ডওভার হবে, সেই ইয়েতে আছে। জেলা স্বাস্থ্য বিভাগ বলছে প্রায় 19,000 কিটের চাহিদার পাশাপাশি উপজেলা পর্যায়ে 5টি করে করোনা বেড প্রস্তুতের নির্দেশনা দেওয়া হয়েছে। অপরদিকে স্মার্ট লিভিং 19,550টা কিট চেয়েছি। আমাদের সারা বাংলাদেশের যেসব রিকোয়ারমেন্ট আছে সেটা সিএমএইচডি যেখান থেকে সাপ্লাই হয় তাদের বরাবর প্রেরণ করেছে। যদি ওরকম সিচুয়েশন হয় তাহলে আইসিইউ ওয়ার্ডগুলি করোনার জন্য ডেডিকেটেড করা হবে। 2021 সালের আগস্ট পর্যন্ত টাঙ্গাইলে 16,000-এর বেশি মানুষ করোনা আক্রান্ত হয়। এর মধ্যে মারা যায় প্রায় 250। কাউসার আহমেদ, এখন টাঙ্গাইল। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরান আক্রমণে ইসরায়েলের সাথে যুক্তরাষ্ট্র যোগ দিলে তা হবে অঞ্চলকে নরকীয় বিপর্যয়ের মুখে ঠেলে দেওয়া। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সায়েদ খতিবজাদের। তিনি বলেন, এটা যুক্তরাষ্ট্রের যুদ্ধ নয়, যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জড়ালে ইতিহাসের খলনায়ক হয়ে উঠবেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে হোয়াইট হাউস জানায় ইরানে হামলায় যোগ দেওয়ার ব্যাপারে 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন ট্রাম্প। তার আগে পর্যন্ত সংঘাত বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা চালাবেন। এদিকে জরিপ বলছে এই সংঘাতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা সমর্থন করেন না 60% মার্কিন নাগরিক। এদিকে সংঘাত তীব্র হতে থাকার মধ্যেই যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি আলাপ করেছে ইরান। এরই মধ্যে বেশ কয়েকবার মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির ফোন আলাপ হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কূটনীতিকরা। এছাড়া শনিবার তুরস্কের ইস্তাম্বুলে মুসলিম দেশগুলোর জোট ওআইসির বৈঠকেও অংশ নেবেন আরাকচি। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। ক্ষমতাচ্যুত হওয়ার আশঙ্কা ছিল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। বিশ্লেষণধর্মী প্রতিবেদনে আল জাজিরা বলছে, ইরান ইসরায়েল সংঘাতের জেরে দেশের রাজনৈতিক ঐক্য ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন তিনি, আর ধামা চাপা দিয়েছেন গাজা যুদ্ধে বর্তমান প্রশাসনের ব্যর্থতাও। জাতিগত চেতনা উস্কে দিয়ে থামিয়েছেন সরকার বিরোধী সকল বিক্ষোভ। সতীর্থ কর্মকার জানাবেন বাকিটা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মূলত যুদ্ধবাজ নেতা হিসেবে আলোচিত সমালোচিত হলেও কূটনীতির জটিল খেলায় হেভিওয়েট নেতাদের টেক্কা দিতে পারেন এই রাষ্ট্রপ্রধান। একদিকে ইরানের পরমাণু স্থাপনায় হামলা করে আগ্রাসনের শিকার ফিলিস্তিনিদের উপর থেকে নজর সরাচ্ছেন বিশ্বের, ধামাচাপা দিচ্ছেন জিম্মিদের ফিরিয়ে আনার বিষয়ে তার প্রশাসনের ব্যর্থতাও। অন্যদিকে ইসরায়েলে নেতানিয়াহুর পতনের দাবিতে যে সরকার বিরোধী আন্দোলন চলমান সংঘাতে বাধা পড়েছে তাও। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ জিইয়ে রাখা ছাড়া আর কোনো পলায়ন সূত্র নেই ইসরায়েলি প্রধানমন্ত্রীর হাতে। নিজ দেশে দুর্নীতির মামলা আর আন্তর্জাতিক অপরাধ আদালতের পরোয়ানা থাকায় সেফ এক্সিটও খোলা নেই নেতানিয়াহুর সামনে।
চলতি মাসে 7 দিনেরও কম সময়ের ব্যবধানে দুইবার অনাস্থা ভোটের কারণে অনিশ্চিত এক ভবিষ্যতের মুখোমুখি হয়েছিলেন নেতানিয়াহু। সবশেষ ভোটাভুটি হয় ইরানের ভূখণ্ডে ইসরায়েলি হামলা শুরুর ঠিক আগের দিন বৃহস্পতিবার। 11 ঘন্টা আলোচনার পর নেতানিয়াহু অতি ডানপন্থী নেতাদের সঙ্গে চুক্তি করতে রাজি না হলে সেদিনই ভেঙে যেত ইসরায়েলি পার্লামেন্ট, ডাকা হতো নির্বাচন। কিন্তু তার পরদিনই ইরান ইসরায়েল পাল্টাপাল্টি সংঘাতের জেরে আবারও রাজনৈতিক ঐক্য ফিরেছে দেশটিতে। সবশেষ গেল সোমবার দেশটিতে বসবাসরত ফিলিস্তিনি নাগরিকদের নেতৃত্বাধীন দলগুলো আবারও নেতানিয়াহুর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলে তা আমলে নেয়নি কোনো পক্ষই। আল জাজিরার বিশ্লেষণ বলছে, ইসরায়েলে আচমকাই পাল্টে গেছে মূলধারার রাজনীতি। জনসমর্থন থাকলেও যুদ্ধের কারণে নেতানিয়াহুকে বাগে আনতে পারেননি বিরোধীরা। উল্টো 2 দশক ধরে ইরানের সঙ্গে যুদ্ধ বাঁধানোর যে তীব্র বাসনা প্রকাশ করে আসছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী, সেই যুদ্ধ দিয়েই সরকার বিরোধীদের দমাতে শুরু করেছেন নেতানিয়াহু। অথচ গেল সপ্তাহেই এই পরিস্থিতি ছিল পুরো উল্টো। গাজায় বিরতিহীন অভিযান ও আগ্রাসনের জেরে বিশ্বজুড়ে সমালোচনার পাশাপাশি নানা দিক থেকে চাপের মধ্যে ছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী ও তার জোটের নেতারা। গাজায় নিয়োজিত সেনা সদস্য, এমনকি ইসরায়েলি সাধারণ মানুষ, সবার মধ্যেই ভর করেছিল অজানা এক অনিশ্চয়তা। অথচ ইরানের উপর যুদ্ধ চাপিয়ে দিয়ে সেই অনিশ্চয়তাকে আত্মবিশ্বাস বানিয়ে ছেড়েছেন নেতানিয়াহু। সোমবার দেশটির স্থানীয় গণমাধ্যম চ্যানেল 14-এর একটি জরিপে প্রচার করা হয়েছে, ইরানের সঙ্গে সংঘাতে জড়ানোর পর অপ্রতিরোধ্য সমর্থন আদায় করে নিয়েছেন নেতানিয়াহু। এমনকি পত্রিকার বিশেষ সম্পাদকীয় ও সংবাদ প্রচারেও নেতানিয়াহুর প্রতি সমর্থন আদায় মরিয়া দেশটির প্রথম সারির গণমাধ্যমগুলো। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। এবার হোয়াটসঅ্যাপের মাধ্যমে ব্যবহারকারীদের শনাক্ত করে ইরানে হামলার অভিযোগ উঠেছে। যদিও এর পক্ষে যথেষ্ট কোনো প্রমাণ নেই, তবে এমন শঙ্কায় স্মার্টফোন থেকেই অ্যাপসটি মুছে ফেলতে অনুরোধ করছে ইরান সরকার। দেশ জুড়ে চলছে ইন্টারনেট ব্ল্যাকআউট, আর এমন পরিস্থিতিতে ইরানে স্টারলিংক স্যাটেলাইট যোগাযোগ চালু করেছে মার্কিন ধনকুবের ইলন মাস্ক। বিস্তারিত জানাচ্ছেন নুজহাত কামাল। জনপ্রিয়তার দিক থেকে বিশ্বের শীর্ষ মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। মেটা মালিকানাধীন অ্যাপটির সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা মাসে 300 কোটির বেশি। খুদে বার্তা, ভয়েস, ভিডিও কল আর ছবি আদান প্রদানে ব্যবহৃত এই অ্যাপই কি হয়ে উঠল ইরানে ইসরায়েলি গুপ্তহত্যার অন্যতম মাধ্যম? যুদ্ধ পরিস্থিতির মধ্যে যথাযথ প্রমাণ সরবরাহ না করলেও ইসরায়েলি হামলা শুরুর 5 দিন পর জনসাধারণের উদ্দেশ্যে নিজেদের স্মার্টফোন থেকে হোয়াটসঅ্যাপ মুছে ফেলার আহ্বান জানায় ইরান সরকার। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত সতর্কবার্তায় বলা হয়, ব্যবহারকারীদের তথ্য ইসরায়েলের হাতে তুলে দিচ্ছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। যদিও এই অভিযোগ মিথ্যা বলে দাবি করেছে হোয়াটসঅ্যাপ। গেল কয়েক বছরে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করে ইরান। সরকারিভাবে ব্লক থাকলেও প্রক্সি ও ভিপিএন দিয়ে সামাজিক মাধ্যমগুলো ব্যবহার করেন ইরানের বিপুল সংখ্যক মানুষ। সরকার বিরোধী বিক্ষোভ দমনে 2022 সালে গুগল প্লে আর হোয়াটসঅ্যাপ নিষিদ্ধ করেছিল ইরান, যে নিষেধাজ্ঞা শিথিল হয় গেল বছরই। হোয়াটসঅ্যাপের পাশাপাশি মেটা মালিকানাধীন ইনস্টাগ্রাম আর দুবাই ভিত্তিক রুশ উদ্যোক্তাদের তৈরি টেলিগ্রাম অ্যাপও ইরানে বেশ জনপ্রিয়। তবে ইরান ইসরায়েল নজিরবিহীন সংঘাতের জেরে সবই আপাতত ব্যবহারকারীদের আয়ত্তের বাইরে। যুক্তরাজ্য ভিত্তিক ইন্টারনেট পর্যবেক্ষক সংস্থা নেটব্লকস জানিয়েছে, রাজধানী তেহরান সহ পুরো ইরানে চলছে ইন্টারনেট ব্ল্যাকআউট। অব্যাহত ইসরায়েলি হামলার মধ্যে বৃহস্পতিবার থেকে অফলাইনে সারা দেশ। ধারণা করা হচ্ছে, ইসরায়েলি সাইবার হামলা বা স্পর্শকাতর তথ্য ফাঁসের শঙ্কা কিংবা গুরুত্বপূর্ণ অবকাঠামো অচল হওয়া ঠেকাতে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে থাকতে পারে ইরান। আবার যুদ্ধের মধ্যে প্রাণে বাঁচতে নিরাপদ আশ্রয় খোঁজে এক এলাকা থেকে অন্য এলাকায় ছুটতে থাকা মানুষের মধ্যে বিদেশি গুপ্তচরদের উৎসাহ প্রণোদিত সরকার বিরোধী বিক্ষোভ দমনও যোগাযোগ সীমিত করার কারণ হয়ে থাকতে পারে। ইন্টারনেট ব্যবহারে বিধিনিষেধের মধ্যে ইরানে স্টারলিংক স্যাটেলাইট যোগাযোগ সক্রিয় হয়েছে বলে সামাজিক মাধ্যম এক্সে টুইট করে জানিয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। সহিংস পরিস্থিতিতে দেশের ব্যাংকিং ব্যবস্থা ভেঙে পড়ায় ইরানে একদিকে নগদ অর্থের সংকট দেখা দিয়েছে, অন্যদিকে বিঘ্ন ঘটছে অনলাইন লেনদেনেও। নুজহাত কামাল, এখন বিশ্ব। এবার বাজার প্রসঙ্গ। রাজধানীর বাজারে হঠাৎ বেড়েছে চালের দাম।
সপ্তাহ ব্যবধানে ধরনভেদে প্রতি কেজি চালের দাম 2 থেকে 8 টাকা পর্যন্ত বেড়েছে। আর চালের পাশাপাশি বেড়েছে সোনালী মুরগি আর আলুর দামও। ছুটির দিনের বাজার পরিস্থিতি জানাতে রাজধানীর কারণ বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আসিফ ইকবাল খান। আসিফ, যেমনটা জানছিলাম যে হঠাৎ করেই চালের দাম বাড়ার পেছনের কারণ কি বলছেন আড়তদাররা, আর ক্রেতাদের মধ্যেই তার প্রতিক্রিয়া কেমন? অনেক আমরা এখানকার চালের যে আড়তদাররা আছে, অর্থাৎ কারণ বাজারের চালের যে আড়তদাররা আছে তাদের সাথে কথা বলেছি। তারা আমাদের যেটি বলছেন যে মাত্র দেড় মাস আগেই কিন্তু নতুন মৌসুমের চাল উঠেছে, বড় ধান উঠেছিল এবং সেই বড় ধানের চাল কিন্তু আসলে গত মাসের প্রথম সপ্তাহ থেকেই কিন্তু আসলে বাজার আসা শুরু করেছে। তো যখন নতুন চাল উঠেছে বাজারে তখন কিন্তু আসলে চালের দামটা কিছুটা কমতির দিকে ছিল, সেই দামই কিন্তু আসলে বেচা বিক্রি হচ্ছিল। কিন্তু এখানকার যারা আড়তদাররা আছে আমাদের যেটি বলছেন যে ঈদের পরপরই আসলে হঠাৎ করেই আসলে যারা মিল মালিক আছে তারা কিন্তু চালের দাম বাড়িয়ে দিয়েছে। যেমনটি আপনি বলছিলেন যে মিনিকেট চাল কেজিতে 2 থেকে 8 টাকা পর্যন্ত বেড়ে গেছে। অর্থাৎ যদি 50 কেজির এক বস্তা চাল হিসাব করা হয় তাহলে প্রায় 350 থেকে 400 টাকা কিন্তু বেড়ে গেছে এক বস্তায়। আর নাজিরশাহর যে চালটি আছে সেটি কিন্তু কেজিতে প্রায় 4 টাকা বেড়েছে। অর্থাৎ 50 কেজির একটি বস্তা হিসাব করলে কিন্তু প্রায় 300 থেকে 350 টাকা কিন্তু বেড়েছে। তো এই যে একটি চালের দামের যে একটি ব্যাপক পরিবর্তন, এই বিষয়ে আসলে এখানকার যারা আড়তদাররা আছে তারাও আসলে একটু কনফিউজড এবং তারাও আসলে বুঝতে পারছেন না যে কেন হঠাৎ করে চালের দামটি আসলে বাড়ার প্রয়োজন হলো। কারণ কিছুদিন আগেই কিন্তু আসলে নতুন ধান উঠেছে কৃষকের এবং সেই নতুন ধানের চাল কিন্তু বাজারে এসছে। এখানকার যারা আড়তদাররা আছেন বা যারা ব্যবসায়ীরা আছে তারা যেটি বলছেন যে আসলে মিল মালিকরা আসলে হঠাৎ করেই চালের দামটি বাড়িয়ে দেওয়া, আসলে তাদের সেই দামেই আসলে চালটি বিক্রি করতে হচ্ছে। তাদের যে লভ্যাংশটি আছে সেটি রেখেই তাদের আসলে মিল মালিকদের নির্ধারিত চালের যে মূল্যটি আছে সেই মূল্যতে তাদের বিক্রি করতে হচ্ছে। আর আমরা ক্রেতাদের সাথে যেটি কথা বলে জানতে পেরেছি তারা বলছেন যে প্রত্যেক কিছুদিন পরপরই যে হঠাৎ করেই এক একটি পণ্যের দাম বেড়ে যায় সেটি কিন্তু আসলে তাদের ক্রয় ক্ষমতার ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে। কারণ তাদের কিন্তু যেই ইনকাম বা যে আয়টি সেটি কিন্তু সীমিত। তো তারা বলছেন যে প্রত্যেক মাসেই যদি বিভিন্ন অজুহাতে চালের দাম বাড়তে থাকে বা বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে থাকে সেটি কিন্তু তাদের আসলে ক্রয় ক্ষমতার উপর ব্যাপকভাবে প্রভাব ফেলে। এছাড়া অনেক যদি আপনাকে একটু জানিয়ে রাখি, আজকের বাজারে কিন্তু আমরা দেখেছি যে মুরগির দামও একটু বেড়েছে। মুরগির দাম বলতে আমরা বোঝাচ্ছি যে সোনালী মুরগির দাম গত কয়েকদিন ধরে যে আসলে স্বস্তি দিচ্ছিল মুরগির বাজারটি, অর্থাৎ সোনালী মুরগি এবং ব্রয়লার মুরগি, সেই ব্রয়লার মুরগির দামটি গত সপ্তাহের মতো থাকলেও কিন্তু আসলে আমরা দেখছি যে সোনালী মুরগির দামটি কিন্তু এই সপ্তাহে বেড়েছে। আমরা দেখেছি যে সবজির বাজারটি আসলে ক্রেতাদের তুলনামূলক স্বস্তি দিচ্ছে, কিন্তু সেই স্বস্তির ক্ষেত্রেও আমরা দেখেছি যে আসলে আলুর দাম কেজিতে কিন্তু আমরা দেখেছি 5 টাকা বেড়েছে। অর্থাৎ 25 থেকে 30 টাকায় কিন্তু কেজিতে আলু বিক্রি হচ্ছে। অর্থাৎ যদি সার্বিকভাবে বলতে চাই যে এই সপ্তাহে কিন্তু আসলে ক্রেতারা দারুণভাবেই আসলে ভুগছেন বাজারে, এবং বাজারের যে উত্তাপটি আছে সেটি কিন্তু তারা ভালোভাবেই আসলে উপলব্ধি করছেন। তো এই ছিল আমার কাছে কারণ বাজার থেকে সর্বশেষ। অনেক কারণ বাজার থেকে বাজার পরিস্থিতির সবশেষ খোঁজ খবর রাখছিলেন আসিফ ইকবাল খান। এদিকে সাপ্তাহিক ছুটির দিনে চাঁদপুরের বড় স্টেশন মাছঘাটে বেড়েছে ইলিশের সরবরাহ। কেজিতে মাছের দাম কমেছে 300 টাকা পর্যন্ত। এ নিয়ে আরও জানাতে বড় স্টেশন মাছঘাট থেকে যুক্ত হচ্ছেন তালহা জুবায়ের। তালহা, আপনার মাধ্যমে জানতে চাই ছুটির দিনে বাজারে ক্রেতা সমাগম কেমন দেখতে পাচ্ছেন? আর ইলিশের দরদাম যেতে বলেছিলাম যে 300 টাকা কমেছে, তো এখন ইলিশের দাম কেমন, সেখানে বিক্রি হচ্ছে কত দামে? আসলে সাপ্তাহিক ছুটির দিন হয় কিন্তু ক্রেতা শুধু চাঁদপুরেই নয়, চাঁদপুরের পাশাপাশি অনেক জায়গা থেকে কিন্তু বিশেষ করে ঢাকা সহ পার্শ্ববর্তী যে সমস্ত জেলা রয়েছে সেখান থেকে কিন্তু ক্রেতারা আসছে ইলিশ কেনার জন্য। আসলে গেল সপ্তাহের তুলনায় কেজিতে 300 টাকা কমলেও কিন্তু এখন যে দামে ইলিশ বিক্রি করা হচ্ছে তাতেও কিন্তু যারা ক্রেতা সাধারণ রয়েছেন তারা কিন্তু আসলে সন্তুষ্ট হতে পারছেন না। অর্থাৎ তারা যেটা বলছেন যে এখনো ইলিশের যেই দামে বিক্রি করা হচ্ছে তাও কিন্তু অনেক উঁচু মূল্যে কিন্তু বিক্রি করা হচ্ছে। আমি যদি আপনাকে একটু জানাই যে গেল সপ্তাহে যেখানে 1 কেজি ওজনের যে ইলিশ ছিল তা কিন্তু কেজি প্রতি 2600 থেকে 2700 টাকা দরে বিক্রি করা হচ্ছে। আজকের বাজারে এসে কিন্তু সেই ইলিশ কিন্তু আজ 2300 থেকে 2350 টাকা দরে বিক্রি করা হচ্ছে। অর্থাৎ কেজিতে 50 টাকা দরে কিন্তু ইলিশ কেজি প্রতি কিন্তু দাম কমে গিয়েছে। তাছাড়া মাঝারি মানের যে ইলিশ রয়েছে 700 কিংবা 800 গ্রাম ওজনের ইলিশ, তাও কিন্তু কেজি প্রতি 1800 থেকে 1900 টাকা দরে বিক্রি করা হচ্ছে। এবং ছোট সাইজের অর্থাৎ জাটকার চেয়ে কিছুটা বড় সাইজের ইলিশ
সেই সমস্ত ইলিশ কিন্তু বিক্রি করা হচ্ছে 1000 থেকে 1050 টাকা করে। অর্থাৎ যেটা বলছেন আসলে যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে বাজারে কিন্তু এখন বড় সাইজের ইলিশটাই কিন্তু বেশি আসছে, বিশেষ করে সমুদ্রে যেই মাছ ধরার উপরে নিষেধাজ্ঞা ছিল সেই নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর থেকে কিন্তু উপকূলীয় অঞ্চলের পাশাপাশি যেই সমুদ্রে ধরা পড়া মাছও কিন্তু আসতে শুরু করেছে এবং তারা প্রত্যাশা করছেন যে যত বেশি ইলিশের আমদানি এই বাজারে হবে এবং স্থানীয় যে পদ্মা মেঘনা নদী রয়েছে সেখানে যদি জেলেদের জালে ইলিশের টানকুতো দেখা পায় তাহলে কিন্তু আসলে সরবরাহ বাড়বে এবং সরবরাহ বাড়লে কিন্তু আগামীতে কিন্তু ইলিশের দাম আরো কমবে বলে কিন্তু তারা প্রত্যাশা করছেন। এছাড়া আসলে আমি কথা বলেছিলাম বেশ কয়েকজন ক্রেতার সাথে, তারা যেটা বলছেন যে আসলে গেল সপ্তাহের তুলনায় কেজি প্রতি ইলিশের দাম কমলে কিন্তু এখনো যেই দামে ইলিশ করা হচ্ছে আসলে তাতে কিন্তু যারা সাধারণ ক্রেতা রয়েছেন, বিশেষ করে মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত ক্রেতা রয়েছেন, তাদের কিন্তু এখনো কিন্তু নাগালের বাইরে। অনেকেই কিন্তু এই বাজারে ইলিশ কেনার জন্য আসলেও কিন্তু অনেকে কিন্তু হতাশ হয়ে কিন্তু ফিরে যাচ্ছেন এবং যারা ব্যবসায়ী রয়েছেন, ব্যবসায়ী নেতা কিংবা যারা মৎস্যজীবী রয়েছে তাদের সাথে আসলে কথা বলে যেটা জানতে পেরেছি, মূলত বেশ কয়েক বছর যাবত কিন্তু স্থানীয় যে পদ্মা মেঘনা নদী রয়েছে সেখানে কিন্তু ইলিশের সরবরাহ কিন্তু অনেকটাই কমে এসছে এবং এর কারণে কিন্তু অনেকে ইলিশ ধরা কম পড়ায় কিন্তু আসলে সেই প্রভাব পড়তে শুরু করেছে বাজারে এবং তারা প্রত্যাশা করছেন আগামীতে ইলিশের সরবরাহ আরো বাড়বে। তো সবকিছু মিলিয়ে অনেক এই ছিল আমাদের চাঁদপুর থেকে ইলিশের সবশেষ। চাঁদপুর থেকে তালহা জুবায়ের যুক্ত ছিলেন, যারা ছিলেন ইলিশ মাছের সবশেষ দরদাম। দর্শক, সংবাদের এই পর্যায়ে আবারও জানাচ্ছি জনস্বাস্থ্য প্রসঙ্গের খবর। মাত্র 2 জন মেডিকেল অফিসার নিয়ে চলছে সীমান্তবর্তী হিলি হাকিমপুরের 50 শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, অথচ স্বাস্থ্য কমপ্লেক্সটিতে থাকার কথা ছিল 24 জন চিকিৎসক। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা আর ভোগান্তিতে পড়েছেন সাধারণ রোগী ও স্বজনরা। সোহেল রানার পাঠানো তথ্য চিত্রে দেখবেন বিস্তারিত। দিনাজপুর জেলা শহর থেকে 80 কিলোমিটার দক্ষিণে হওয়ায় আশপাশের উপজেলা সহ প্রায় 2.5 লাখ মানুষের স্বাস্থ্য সেবার একমাত্র ভরসা হিলি স্থলবন্দর এলাকার হাকিমপুর উপজেলা 50 শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সটি। কিন্তু রোগীদের সেবা দেওয়ার কথা থাকলেও চিকিৎসক সংকটে হাসপাতালটি যেন নিজেই ভুগছে অসুখে। বেশ কিছুদিন ধরেই হাসপাতালটিতে নেই কোনো বিশেষজ্ঞ কিংবা গাইনি চিকিৎসক। 12 জন মেডিকেল অফিসার ও সার্জন এবং 12 জন কনসালটেন্ট সহ মোট 24 জন চিকিৎসক থাকার কথা থাকলেও আছে মাত্র 2 জন মেডিকেল অফিসার। এছাড়াও হাসপাতালে এক্স-রে ও আলট্রাসোনোগ্রাম যন্ত্র থাকলেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। উন্নত মানের অপারেশন থিয়েটার থাকলেও নেই কোনো কার্যক্রম। আমি ডাক্তারকে দেখালাম, ডাক্তার আমাকে দেখে এই প্যারাসিটামল ট্যাবলেট, গ্যাসের ট্যাবলেট আর সর্দির ট্যাবলেট দিল। আমার মুখে রক্ত আসতেছে, আমি যে চিকিৎসা করাতে সেই চিকিৎসা আমি পেলাম না। গাইনি ডাক্তার থাকলে গাইনি ডাক্তারকে বলা যাবে সব, মহিলা ডাক্তারকে, তাহলে আমাদের সমস্যার সমাধান হবে না। এখানে যে পরিমাণ আমরা চিকিৎসা পাওয়ার কথা সেখানে আমরা পাচ্ছি না। যে রোগের যে চিকিৎসক বা বিশেষজ্ঞ বা সার্জন সেখানে আমরা পাই না। অনেক গরিব লোক আছে যারা করতে পারে না, বাহিরে অনেক টাকা লাগে, এই জন্য এখানে যদি সেই ব্যবস্থাটা থাকে তাহলে গরিব দুঃখী মানুষের জন্য একটু ভালো হয়। চিকিৎসক সংকট থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে রোগীদের, চাপ বেড়েছে চিকিৎসকদের উপরও। তাদের মতে চিকিৎসক সংকট কেটে গেলে সেবার মান আরও বাড়বে। সবকিছু চলমান আছে, কিন্তু প্রয়োজনীয় সংখ্যক ডক্টর থাকলে রোগীদের জন্য উপকার হতো। আমরা ডক্টররা চিকিৎসক সংকটের কারণে মানসিক এবং শারীরিকভাবে অনেক কষ্টের ভিতরে আছি। 2 জন মেডিকেল অফিসার দিয়ে আমাদের ইমার্জেন্সি আউটডোর ইনডোর চালানো খুবই কষ্টকর। আমরা এটা চালাতে আমরা হিমশিম খাচ্ছি। গত ফেব্রুয়ারি মাসেও আমরা চাহিদা পাঠিয়েছি এবং ইভেন গত এপ্রিল মাসেও আমরা চাহিদা পাঠিয়েছি আমাদের ডাক্তার সংকটের কথা বলে। এই স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন বহির্বিভাগে চিকিৎসা নিতে আসেন 400 থেকে 500 রোগী। এছাড়াও গড়ে ভর্তি থাকেন 40 থেকে 50 জন। তাই অতি দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সটিতে চিকিৎসক নিয়োগ দিয়ে চিকিৎসা সেবা নিশ্চিত করবে সরকার, এমনটাই প্রত্যাশা সীমান্তবর্তী লাখো মানুষের। এখন হিলি শেষ করছি এখন বাণিজ্য, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। হাজার হাজার কোটি টাকার বালুর ব্যবসা নিয়ন্ত্রণে সিন্ডিকেট, বেপরোয়া বালু খেকোরা জড়িত প্রশাসন সহ প্রভাবশালীরা। খোদ রাজধানীতেই অনিরাপদ নারীর বাস যাত্রা, রাতের অভিজ্ঞতা বেশি ভয়ঙ্কর, কাগজে কলমে সীমাবদ্ধ মহিলা বাস সার্ভিস।
বৃষ্টি ও উজানের ঢলে ফেনীর মুহুরী নদী বাঁধের 2 স্থানে ভাঙন, ফুলগাজী সদর বাজার সহ 5টি গ্রাম প্লাবিত। করোনা পরীক্ষার কিট সংকটে অনেক স্থানে চিকিৎসা ব্যাহত, বেহাল আইসিইউ ইউনিটে বাড়ছে আতঙ্ক। এবং হামলায় যুক্তরাষ্ট্র যোগ দিলে নরকে পরিণত হবে গোটা অঞ্চল, ইরানের হুঁশিয়ারি, 14 দিনের মধ্যে সিদ্ধান্ত নেবেন ট্রাম্প। এই ছিল এখন বাণিজ্যে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।